সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আমি শেখ আসাদুজ্জামান পারভেজ বরাবরের মতো আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা একেবারে নতুন একটি টপিকস এবং যেটি অধিকাংশ স্টুডেন্টদের কাছে অনেক বেশি দুর্বোধ্য এবং কঠিন মনে হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আর আমি ইতোমধ্যে দেখো বোর্ডে অলরেডি লিখে রেখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে একটি ভাগ তোমাদের আছে, দেখবে ভয়েস। একটা জিনিস দেখো, এই ভয়েস এই টপিকসটা হচ্ছে এমন একটা টপিকস তোমাকে অনেক রুলস পড়তে হবে, কিন্তু মাত্র 1 থেকে 2 মার্কস এখান থেকে থাকবে আর কি। তো এই ভয়েসটা যেহেতু অনেক বেশি আছে, অনেকগুলো নিয়ম আছে, তো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো না শুরু করে প্রথমে আগে ভয়েসটা একটু আলোচনা করি। এখন দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা বলতে আমরা আসলে কি বুঝি? এটা বলতে বোঝায় সেন্টেন্সের রূপান্তর, সেন্টেন্সের রূপান্তর অর্থাৎ ট্রান্সফর্ম। দেখো আমি এটা একটু অ্যানালাইসিস করে বলে দেই। ফর্মের নাউন ফর্ম হচ্ছে ফরমেশন, ফরমেশন। এটা হচ্ছে ভার্ব ফর্ম আর এটা হচ্ছে নাউন ফর্ম। ফর্মে তাহলে কি বললাম, এই যে এই শব্দটা আছে, আমরা ট্রান্সটা বাদ দেই, এটার আমি পরে ব্যাখ্যা করতেছি। তো ফরমেশন, ফরমেশন শব্দটা আসছে মূলত ফর্ম থেকে। ফর্ম হচ্ছে ভার্ব আর ফরমেশন হচ্ছে নাউন। ফর্ম মানে হচ্ছে কোনো কিছু গঠন করা বা কোনো কিছু তৈরি করা। তো এখন দেখো, এই ফর্ম থেকে ফরমেশন, কোনো কিছু গঠন। এখন দেখো, ট্রান্স বলতে আমরা আসলে মূলত কি বুঝি? গঠনের পরিবর্তন। তাহলে ট্রান্সফরমেশন মানে হচ্ছে গঠন আর ট্রান্স মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ গঠনের পরিবর্তন। তারপরে বলছে অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের গঠনের পরিবর্তন। এখন দেখো, এই গঠনের পরিবর্তনটা মূলত কেমন? এই গঠনের পরিবর্তনটা হচ্ছে যে তুমি হয়তো হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ ফর্মে আছে সেন্টেন্সটা, তোমাকে নেগেটিভ ওয়ার্ড ওখানে ইউজ করতে হবে, বা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ দেয়া আছে, তোমাকে ওটা ইন্টারোগেটিভ করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, পরিবর্তন মানে একেবারে পুরোপুরি তুমি আপাদ মস্তক সব পরিবর্তন করে দিবে সেটা কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে? তুমি সেন্টেন্সের গঠন হয়তো বা একটু চেঞ্জ করতে পারো বা রূপ একটু চেঞ্জ করতে পারো, কিন্তু অর্থ অবশ্যই কি থাকতে হবে? অর্থ অপরিবর্তিত, অর্থাৎ মূল সেন্টেন্সটা যেটা দেয়া থাকবে ওইটার সাথে তুমি যেটা পরিবর্তন করবে সেটার কিন্তু অর্থের অবশ্যই সাদৃশ্য থাকতে হবে, মানে অর্থ কোনো মতেই চেঞ্জ করা যাবে না। আচ্ছা, যাই হোক, এইটা আমরা অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ যখন করব, তখন আমরা এই ডেফিনিশন আমি যা বোঝালাম ট্রান্সফরমেশন বলতে কি বোঝায় সেটা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা ভয়েসে চলে যাই। ভয়েস আসলে কি? এই ভয়েস মানে কি কণ্ঠস্বর? না, বা কণ্ঠ এরকম কিন্তু না। এই ভয়েস মানে আসলে কি? এই ভয়েস মানে হচ্ছে বাচ্য। আসলে আমরা যদি এইভাবে বলি, এখন বাচ্য বলতে আমরা কি বুঝি? মানে বচন থেকে হচ্ছে বাচ্য, বচন মানে হচ্ছে কথা। এখন এইটার নাম, তাহলে এই টার্মটার নাম এরকম হলো কেন? এই বচন বা কথা বা বাচ্য আমরা যেটা বলি, একটা জিনিস খেয়াল করবে, একটা কথাকে তুমি বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবে, একটা কথাকে তুমি বিভিন্নভাবে উপস্থাপন করবে। যেমন আমি যদি এরকম বলি, আমি বলেছিলাম বা পারভেজ বলেছিল আমি আগামীকাল দাদি বাড়ি যাব। এখন আমার কথাটা তুমি এইভাবে বলতে পারো, পরিবর্তন করে, আমার মতো করে না বলে এইভাবে বলতে পারো যে পারভেজ বলেছিল যে সে আগামীকাল বা সে পরের দিন দাদি বাড়ি যাবে। তাহলে একটা জিনিস দেখো, আমি আবার বলছি, একটা কথাকে কিন্তু আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি বলি যে পারভেজ বলেছিল আমি আগামীকাল দাদি বাড়ি যাব, এইটাই আমার কথাটাই আরেকজন কিন্তু শুনে একটু পরিবর্তন করে তার মতো করে এভাবে বলতে পারে যে পারভেজ বলেছিল যে সে তার পরের দিন দাদি বাড়ি যাবে। তাহলে দেখো, একটা কথাই যে পারভেজ যে আগামী দিন দাদি বাড়ি যাবে, এই কথাটাই আমরা কিন্তু দুইভাবে প্রকাশ করলাম। তো এই যে ভয়েস, বাচ্য বা বচন বা কথা, এই কথার উপস্থাপনের পদ্ধতি দুই ধরন প্রধানত। আরেকটা আছে যেটাকে আমরা ইংরেজিতে কোয়াজি প্যাসিভ ভয়েস বলি। যাই হোক, এখন আমরা মেইন ডিসকাশনে চলে যাই। তাহলে ভয়েস কয় প্রকার? ভয়েস মূলত
আচ্ছা, নাম্বার 1 অ্যাক্টিভ, নাম্বার 2 প্যাসিভ। এখন আর একটা ভয়েস আছে, সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা বাংলা ব্যাকরণে তোমরা পড়েছো ভাব বাচ্য। ওটা মূলত তোমাদের আসে না, সেহেতু ওটা তোমরা যখন 9, 10 বা ইন্টারমিডিয়েটে যাবে, আপার ক্লাসে যাবে, ওখানে তোমরা এই টপিকসটা পাবে। তো তখন না হয় যদি তখন আলোচনা করার সুযোগ হয়, তো আমি তখন ওই কোয়াজি প্যাসিভ ভয়েসটি আলোচনা করব। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে চলে যাই, যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এখন দেখো, তোমাদের যেটা থাকে, অ্যাক্টিভ ভয়েস থেকে কি পরিবর্তন করতে হবে? অ্যাক্টিভ ভয়েস থাকবে, তোমাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এখন এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে কতগুলো নিয়ম জানতে হবে। নিয়মগুলো আগে আমরা একটু জেনে নিই। আর একটা বিষয়, যে বিষয়গুলো হয়তোবা সবগুলো লিখে দেওয়া সম্ভব হবে না, যে বিষয়গুলো আমি এমনি মুখে বলবো, সে বিষয়গুলো তোমাদের যদি লিখার দরকার হয়, তোমরা ভিডিওটা পজ করে তারপরে লিখে নিবে। লিখে নেওয়ার পরে আবার হচ্ছে ভিডিওটা আবার রিস্টার্ট করবে, করে তোমরা শুনবে। এভাবে যেখানেই লিখে নেওয়ার দরকার হবে সেখানেই পজ করে লিখে নিবে। আচ্ছা, প্রথমে আমরা একটু হেডিং লিখি। হেডিংটা কি? প্রথমে লিখবা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আমি লিখে দেই একটু, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, এবার আমরা এক এক করে নিয়মগুলো একটু লিখে নেই। নিয়মগুলো কি? আর নিয়মগুলো হচ্ছে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে লিখতে হবে। নাম্বার 2, অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। নাম্বার 3, মেইন ভার্ব এর V3 রূপ, বা মেইন ভার্বের V3 রূপ লিখতে হবে। এরপরে অতিরিক্ত অংশটি লিখতে হবে। নাম্বার 5, প্রয়োজনানুযায়ী প্রিপোজিশন। প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন অধিকাংশ ক্ষেত্রে বাই লিখতে হবে।
লাস্ট নিয়ম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে লিখতে হবে। আচ্ছা দেখো, এই যে এখানে আমি অ্যাক্টিভ উপরে হেডিং দেয়া আছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অর্থাৎ আমরা যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করব সেক্ষেত্রে আমাদেরকে এই 6টা নিয়ম ফলো করতে হবে। এখন দেখো বিশেষ করে যে এই যে 6টা নিয়ম আছে এই 6টার সবগুলোই কিন্তু আবার কিছু কিছু সেন্টেন্সে লাগবে না, তবে সবগুলোই লাগবে না। দেখা যাবে যে কোনোটাতে এই 6টার মধ্যে যে কোনো 3টা বা 4টা নিয়ম লাগতেছে, ঠিক আছে, কোনোটাতে 5টা লাগতেছে, কোনোটাতে হয়তোবা 3টা লাগতেছে, এরকম এই 6টা নিয়মের মধ্যে কোনো, আবার বলতেছি এই যে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এগুলো সেন্টেন্সে যে আমরা প্যাসিভ ভয়েস করব করার সময় আমাদের এই নিয়মগুলো অবশ্যই লাগবে। তো দেখা যাবে যে অনেক সময় এই যে 6টা নিয়ম আমি লিখে দিয়েছি, এই 6টা নিয়মের মধ্যে কোনোটাতে কোনো ধরনের সেন্টেন্সে 4টা নিয়ম লাগবে, কোনো ধরনের সেন্টেন্সে এগুলোর মধ্যে 3টা নিয়ম লাগবে, কোনো ধরনের সেন্টেন্সে এগুলোর মধ্যে 5টা নিয়ম লাগবে। তো আমি যেটা বলতে চাচ্ছি এই যে 6টা নিয়ম লিখে দিয়েছি এই 6টা নিয়মের মধ্যেই কিন্তু তোমাকে এই 6টা নিয়মের মধ্যে যে কোনো নিয়ম বা এই নিয়মগুলো ফলো করেই তোমাকে কিন্তু প্যাসিভ ভয়েস করতে হবে। এখন দেখো আমরা প্রথমে নিয়মগুলো বলি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে লিখতে হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েস, এখানে আমি শর্ট ফর্মে লিখেছি পি তে প্যাসিভ, ভি তে ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখতে হবে। মেইন ভার্বের V3 রূপ লিখতে হবে, অতিরিক্ত অংশটি লিখতে হবে। অতিরিক্ত অংশ কি, আমি একটা সেন্টেন্স যখন উদাহরণ দিব তখন আমি অতিরিক্ত অংশটি আলোচনা করব। তারপরে হচ্ছে প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন, অধিকাংশ ক্ষেত্রে বাই প্রিপোজিশন লিখতে হবে। প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন কেন লিখছি, অনেকে দেখবা যে ভয়েস করার সময় বলে যে বাই প্রিপোজিশন লিখতে হবে। তোমরা এরকম অনেক সেন্টেন্সের ভয়েস করেছো যেগুলোতে সবসময় বাই হয় না, যেমন আমরা বলি যেমন আই নো হিম, এটার তুমি ভয়েস করো দেখো কি হবে, হি ইজ নোন টু মি, এখানে কি বাই হচ্ছে বলো, বাই হচ্ছে না। তাহলে এই জন্যই কিন্তু আমি লিখেছি প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন, অধিকাংশ ক্ষেত্রে ব্র্যাকেটে বাই লিখেছি, তার মানে সব জায়গায় আমরা বাই ইউজ করতে পারবো না বলেই কিন্তু আমি প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন লিখেছি। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে লিখতে হবে। আচ্ছা বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই নিয়মগুলো সব লিখে নিয়েছো। এখন আমি এখন এখানে একটা উদাহরণ দিব, এই উদাহরণটা যখন আমি সলভ করব, উদাহরণটা যখন আমি সলিউশন করে দিব, আমি তখন নিয়মগুলো একটা একটা করে বলবো এবং নিয়ম অনুযায়ী কিন্তু আমি ওটা সলভ করার চেষ্টা করব। তো আমি যখন নিয়মগুলো মুখে মুখে বলবো আর সলভ করব, তোমরা পাশাপাশি নিয়মগুলো দেখবে, আমি যে নিয়মগুলো বলতেছি নিয়মগুলো দেখবে, এই জন্য অবশ্যই তোমরা আগে এই নিয়মগুলো লিখে নিবে। আচ্ছা আমি এবার একটা উদাহরণ দিই, আমার সম্পূর্ণটা মিশাতে হবে না। I saw him crossing the road. দেখো তোমাদের কিন্তু কোয়েশ্চেনে ঠিক এরকমই থাকবে, I saw him crossing the road, এরকম একটা সেন্টেন্স দেয়া থাকবে, তো ব্র্যাকেটে লিখে দেয়া থাকবে এরকম প্যাসিভ, তোমাদের ওটাকে কি করতে হবে
রূপান্তর করতে হবে, প্যাসিভ ফর্মে করতে হবে। এখন দেখো আমি কিন্তু একটু আগেই, তোমরা এখন ভাবছো যে এটা আমরা কিভাবে সলভ করব বা এটা কিভাবে প্যাসিভ করবে এই সেন্টেন্সটার। একটা জিনিস দেখো, আমি কিন্তু একটু আগেই যে 6টা নিয়ম দিলাম, লিখে দিলাম, আমি বললাম যে এই 6টা নিয়ম ব্যবহার করে, এই 6টা নিয়মের সাহায্যেই আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব। দেখো তার প্রমাণ দেখো, আমি যে 6টা নিয়মের বাইরে যাব না, অর্থাৎ আমি যে এই 6টা নিয়ম ব্যবহার করেই যে প্যাসিভ করব, দেখবে তার প্রমাণ। আচ্ছা, আমরা প্যাসিভ করি, ঠিক আছে। তোমরা কোশ্চিনে, তোমরা যখন খাতায় উত্তর লিখবে অবশ্যই প্যাসিভ করার সময় সংক্ষেপে PASS এটা অবশ্যই লিখবে। আচ্ছা, আমরা লিখলাম, লিখার পরে এখন দেখো আমরা প্যাসিভ করব। প্রথমে আমাদের বন্ধুরা 1 নম্বর নিয়মটা কি বলা ছিল বলো তো? প্রথমে বলা ছিল যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। গুড। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কোনটা? এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কিন্তু এইটা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? এইটা। আচ্ছা, আমরা প্রথমে আগে সাবজেক্ট আর ভার্ব একটু বের করে নেই, ঠিক আছে। সাবজেক্ট আর ভার্ব বের করে নেই। এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এইটা হচ্ছে অতিরিক্ত অংশ। এইটা হচ্ছে অতিরিক্ত অংশ আমরা বের করে নিলাম। এখন দেখো আমাদের নিয়মে বলা হয়েছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? হিম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমরা এটাকে 1 নম্বর নিয়মে আছে যে আমরা এটাকে কি করব, সাবজেক্ট রূপে। আচ্ছা বন্ধুরা বলো তো হিমের সাবজেক্ট ফর্ম কি? আমি প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট এগুলো ফর্ম লিখে দেব এটার পরেই। আচ্ছা বলো তো হিমের সাবজেক্ট ফর্ম কি? গুড। হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। তাহলে আমাদের 1 নম্বর নিয়মে বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ফর্মে লিখতে হবে। আমরা 1 নম্বর রুল ফলো করলাম। এরপরে 2 নম্বর নিয়ম। আচ্ছা গুড। একজন বন্ধু প্রশ্ন করেছো যে অবজেক্ট আমরা কোনটা বুঝবো কিভাবে। একটা অবজেক্ট বের করার প্রায় 2 থেকে 3টা নিয়ম আছে। তো আমি তোমাদেরকে the most easy way, অর্থাৎ the easiest way I am showing you, আমি সবচেয়ে সহজ উপায়টা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা অবজেক্ট আইডেন্টিফাই করবে। ভার্ব চেনো তো, সাবজেক্টের পরে যে শব্দটা থাকে সেটাই হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে যা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্রিক। অনেক আরো কিছু সূত্র রয়েছে, তো আমি সূত্রের ওদিকে না যাই, সহজ করে আগে বোঝো। আর যত বড় ক্লাসে 9-এ উঠবে, 9-এও এগুলো আছে, 9-10-এ উঠবে, ম্যাট্রিকে যখন উঠবে, আবার ইন্টারমিডিয়েটে আছে, তো তখন আমরা বড় ক্লাসে গিয়ে আমরা ডিটেলস জানবো। আপাতত আমাদের হাতে সময়ও কম, পরীক্ষারও বেশি দেরি নেই, তো আমরা শর্টকাট বুঝি। তাহলে কি বললাম, ভার্বের পরে যেইটি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। দেখো স হচ্ছে ভার্ব, এরপরে এটি আছে, ভার্বের স এর পরে হিম আছে, এই জন্য এটি হচ্ছে অবজেক্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অবজেক্ট কোনটা, ভার্বের পরে যেটি থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা হি লিখলাম। হি লিখার পরে এখন দেখো 2 নম্বর নিয়মে কি বলছিলাম, অ্যাক্টিভ ভয়েসের টেন্স। আচ্ছা বন্ধুরা বলো তো এই অ্যাক্টিভ ভয়েসের টেন্স এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। গুড। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে 2 নম্বর নিয়মে বলা হয়েছিল অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আচ্ছা দেখো তো বন্ধুরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে এখানে? ওয়াজ হবে। তাহলে এখানে ওয়াজ হবে, লিখলাম। ওয়াজ লিখার পরে আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কি ছিল বলো তো বন্ধুরা? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। গুড। এখানে ভার্ব কোনটা? এইটা ভার্ব, এইটার পাস্ট পার্টিসিপল করতে হবে। স এর পাস্ট পার্টিসিপল কি? সিন। তাহলে এখানে আমরা পাস্ট পার্টিসিপল লিখবো সিন। এই যে 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে কি বলা আছে বলো তো? 4 নম্বর নিয়মে বলা আছে অতিরিক্ত অংশ বসাতে হবে। দেখো আমি অতিরিক্ত অংশ বের করে নিয়েছি, এই যে আন্ডারলাইন করেছি। হিমের পরের অংশটা হচ্ছে অতিরিক্ত অংশ, ক্রসিং দা রোড। তাহলে আমরা কি করব? অতিরিক্ত অংশটা বসাবো, ক্রসিং দা রোড।
ক্রসিং দ্য রোড। আচ্ছা 4 নম্বর, 5 নম্বর নিয়ম দেখো বন্ধুরা, কি 5 নম্বর নিয়ম দেখো, প্রত্যেকটা আমি কিন্তু নিয়ম অনুযায়ী করতেছি, একটাও কিন্তু আমি নিয়মের বাহিরে যাইনি। 5 নম্বর নিয়মটাতে কি বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন, অধিকাংশ ক্ষেত্রে বাই, তো এখানে আমরা বাই ইউজ করব, ঠিক আছে। আচ্ছা বাই ইউজ করলাম, এই যে হচ্ছে 5 নম্বর নিয়ম। দেখো লাস্ট এন্ড ফাইনাল রুলস, প্রথম শেষ রুলটা কি, শেষ নিয়মটা কি আছে, শেষ নিয়মটা আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসাতে হবে। এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা দেখো তো বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, এই আইটাকে আমরা কি করব, অবজেক্ট রূপে লিখব। আইয়ের অবজেক্ট ফর্ম কি বলো তো, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, গুড, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে 6টা নিয়ম লিখেছিলাম, 6টা নিয়মের যে কোনো 6টা নিয়মের বাইরে গেছি আমি সলভ করার ক্ষেত্রে, 6টা নিয়মের বাইরে কিন্তু যাইনি আমি। এই 6টা নিয়ম, যে 6টা নিয়ম লিখে দিয়েছি, এই 6টা নিয়মেরই মধ্যে থেকেই 6টা নিয়ম অনুসরণ করেই কিন্তু আমি কি করেছি, ভয়েস করেছি, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা অনেকে হয়তো বা, এটা তোমরা যেহেতু ছোট তোমাদের অনেকের হয়তো বা প্রবলেম হতে পারে যে কোনটার অবজেক্ট ফর্ম কি। তো আমি এই যে প্রোনাউন, যেমন এখানে আয়ের প্রোনাউন ফর্ম আমি মি লিখেছি, তো আমি এখন এখানে কিছু প্রোনাউনের অবজেক্ট ফর্ম লিখে দিব, তোমরা এই অবজেক্ট ফর্মটা লিখে নিবে। আচ্ছা পয়েন্ট করে তোমরা লিখতে পারো, লিখবা ডিফারেন্ট ফর্মস অফ প্রোনাউন্স, ডিফারেন্ট ফর্মস অফ প্রোনাউন্স, ডিফারেন্ট ফর্মস অফ প্রোনাউন্স। সাবজেক্ট form, object form, subject form এবং object form। person, first, first, second, third, আচ্ছা বন্ধুরা দেখো এই যে এখানে প্রোনাউনের আমি কিছু ফর্ম লিখে দিয়েছি,
তো এই ফর্মগুলো যখন তুমি ভয়েস চেঞ্জ করবে তখন তোমার এই ফর্মগুলো অবশ্যই লাগবে, কারণ একটু আগে একটা সেন্টেন্স আমি দেখিয়েছি, তোমরা ওখানে খেয়াল করেছো যে আমরা কি করেছি, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করেছি। তাহলে মনে করো যে আই স হিম, আবার বলছি যে আমরা কিন্তু কি করেছি, আমরা এর আগের সেন্টেন্সটিতে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি ওখানে কিন্তু দেখো আমরা কি করেছি, 1 নম্বর নিয়ম ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। ওখানে কিন্তু অবজেক্টটা কি ছিল, হিম ছিল না, হিম ছিল। ওই দেখো এখন ওই সেন্টেন্সটা যদি তুমি ভয়েস করতে যাও, ওখানে দেখো আমি হিমকে সাবজেক্ট করছিলাম কিন্তু হিমকে কি করেছিলাম, সাবজেক্ট করেছিলাম হি। আমি যদি এখন হিমের সাবজেক্ট ফ্রম না জানতাম তাহলে পারতাম আমি হিমকে সাবজেক্ট করতে, হিমের এই জন্য আবার বলতেছি, আমি যদি হিমের সাবজেক্ট ফ্রম যদি না জানতাম যে হিমের সাবজেক্ট ফ্রম হি, তাহলে কিন্তু আমি পারতাম না ওটার প্যাসিভ করতে। এই জন্য অবশ্যই জানতে হবে। আবার দেখো শেষে আমি ওই ভয়েসটা শেষে আমি বাইয়ের পরে কিন্তু কি লিখেছিলাম, মি লিখেছিলাম, বাই মি। এখন দেখো মিটা কি, মি হচ্ছে আয়ের অবজেক্ট ফ্রম। আমি যদি না জানতাম যে মি হচ্ছে আয়ের অবজেক্ট ফ্রম, তাহলে কি আমি পারতাম ওটা চেঞ্জ করতে? পারতাম না। হ্যাঁ, এই জন্যই এই যে এখানে ছক দিয়েছি, এই প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট ফ্রম লিখতে জানতে হবে। এগুলো তোমরা ট্রুলি মুখস্থ করবে, ঠিক আছে? এগুলো কি করবে, ট্রুলি মুখস্থ করবে। দেখো আমি একটু তা বলে দেই। ফার্স্ট পারসন আয়ের অবজেক্ট ফ্রম হচ্ছে, আয়ের অবজেক্ট ফ্রম কি, মি। আর ফার্স্ট পারসন উই এর অবজেক্ট ফ্রম কি, আস, ঠিক আছে? আবার দেখো সেকেন্ড পারসন ইউ এর অবজেক্ট ফ্রম কি, ইউ, ঠিক আছে? আবার দেখো থার্ড পারসন হি এর অবজেক্ট ফ্রম কি, হিম। আবার দেখো শি, থার্ড পারসন শি এর অবজেক্ট ফ্রম কি, শি এর অবজেক্ট ফ্রম হচ্ছে হার। আবার দেখো দের অবজেক্ট ফ্রম কি, দেম। আবার দেখো ইট এর অবজেক্ট ফ্রম কি, ইটের অবজেক্ট ফ্রম হচ্ছে ইট। এখন দেখো আমি এখন একটা নাম দিয়েছি, এখন নামটা দিয়েছি কেন, যেমন আই স হিম, এরকম এই যে হিম প্রোনাউন না থেকে যদি নাম থাকে, যেমন আই স পারভেজ যদি থাকতো, নাম থাকলে তুমি কি করতে, মনে রাখবে the name of a person or thing will never be changed. আবার বলতেছি, the names of a person or a thing or the names of anything will never be changed. অর্থাৎ নাম, কোনো কিছু নাম কিন্তু কখনোই চেঞ্জ হবে না। দেখো এখানে সাবজেক্ট ফর্মে পারভেজ ছিল, অবজেক্ট ফর্মেও কি আছে, পারভেজ আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে মনে রাখবে বন্ধুরা যে নাউন থাকলে নাউনের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম কি হবে, একই হবে, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই প্রোনাউনগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, একজন বন্ধু প্রশ্ন করলে যে হচ্ছে এই যে অতিরিক্ত অংশটা আছে, অতিরিক্ত অংশটা সে বললে যে অতিরিক্ত অংশটা অনেক বইয়ে আমরা দেখছি একেবারে সেন্টেন্সের শেষে থাকে। তো এটা, আর আমি বলছি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে। এখন কথা হচ্ছে যে এইটা কি শেষে দেয়াই ভালো হবে নাকি একেবারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পরে দেয়াই ভালো হবে? আমি তাদের অবগতির জন্য বলতে চাই, তোমরা আমাদের দেশে বিভিন্ন রাইটার্সের বই আছে, আমি বলিনি যে কেউ ভুল লিখছে, তো যারা লিখে তারা অবশ্যই জেনেই লিখে, না জানলে কেউ লিখবে না এই প্রতিযোগিতামূলক বাজারে। এখন কথা হচ্ছে যে তুমি খেয়াল রাখবে, অনেক ভালো ভালো রাইটার্সের বই যদি তুমি একটু ফলো করো, দেখবে অতিরিক্ত অংশটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের, দ্যাট মিন্স মূল ভার্বের পরে বসানোটাই হচ্ছে বেস্ট। তুমি শেষে বসাও কোনো সমস্যা হবে না, তবে মূল ভার্বের একেবারে পরে বসানোই অতিরিক্ত অংশটা ভালো। আর অতিরিক্ত অংশটা, এখন আরেকজন প্রশ্ন করলে যে অতিরিক্ত অংশ আমরা বুঝবো কিভাবে যে কোনটা অতিরিক্ত অংশ, সহজ একটা আমি ট্রিক বলে দিচ্ছি। অবজেক্টের পরে যেটি থাকবে সেটি হচ্ছে অতিরিক্ত অংশ, ঠিক আছে? আচ্ছা, তো আমি আর একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আমি অনেকগুলো কথা বললাম, কোনটি অতিরিক্ত অংশ, তারপরে অতিরিক্ত অংশটি কোথায় বসালে ভালো হবে, এই যে যত কিছু ইনফরমেশনগুলো আমি দিয়েছি, তোমাদের
আসলে আরেকটা কথা বলে রাখি, বোঝানোর ক্ষেত্রে সবকিছু, যেমন বোঝানোর সময় আমরা বাহির থেকে অনেক কিছু রেফারেন্স অনেক কিছু বলি, ঠিক আছে, তো বোঝানোর ক্ষেত্রে ওই রেফারেন্সগুলো বা অনেক সময় আমরা গল্প দিয়েও বলি, সেগুলো তার বোর্ডে লিখে দেওয়া সম্ভব না গল্প, ঠিক আছে। তো বোঝানোর ক্ষেত্রে অনেক কিছু আমরা বাহির থেকে এনে বলি, রেফারেন্স বা উদ্ধৃতি দেই বা উদাহরণ দেই, সবগুলো তো লেখা সম্ভব না। এই জন্য তোমরা যেটা কাজ করবে, আমার যে কথাগুলো তোমার মনে হবে যে না এটা লিখে নেওয়া দরকার বা এটা আমার মনে থাকবে না এমনি, তোমরা যেটা করবে ভিডিওটা ঠিক ওই জায়গায় গিয়ে ভিডিওটা পজ করবে, পজ করে তোমরা লিখে নিবে যেটা যেটা তোমার লিখার মতো মনে হবে যে না স্যারের এই কথাটা আমার লিখার দরকার আছে, লিখে নিবে। লিখে নেয়ার পরে আবার হচ্ছে রিস্টার্ট করে তারপর থেকে আবার শুনবে। এইভাবে যেখানেই যেই আমার যেই কথাগুলো মনে হবে যে না শুধু শুনলে হবে না, লিখে নিতে হবে, ওই কথাগুলো ওখানে ওখানে পজ করে লিখে নিয়ে তারপরে আবার রিস্টার্ট করে তোমরা এই ভিডিওগুলো শুনবে। তো যাই হোক, আজকে এতটুকু, এই পর্যন্তই। আর একটা বিষয় বলি, এই যে 6টা নিয়ম বা যেগুলো আমি বললাম, এগুলো হচ্ছে মানুষের আত্মার মতো, একদম বেসিক। ভয়েসে এগুলো ছাড়া, আজকে আমি যা আলোচনা করলাম এগুলো ছাড়া মোটেও ভয়েস হবে না। এই জন্য তোমরা আগে এই ভয়েসগুলো খুব ভালো করে আয়ত্ত করবে, যে নিয়মগুলো বললাম খুব ভালোভাবে আয়ত্ত করবে। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, নেক্সট দিন আমরা আরো নতুন কিছু নিয়ম নিয়ে আমি হাজির হব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।